এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। মুরসালিন বলা, ঘোস্ট রাইডার সিনেমার নায়ক জনি, ওর বাপের ক্যান্সার হয়েছে। একদিন একজন এসে বলল, তুমি আমাকে তোমার আত্মা দেবে, এই শর্তে এই কাগজটাতে সাইন করো। তার বদলে তোমার বাপকে আমি সুস্থ করে দেব, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। জনি সাইন করে দিল, কারণ তখন তার শুধুই তার বাপকে বাঁচাতে হবে। আগে পরে বাদ। রাতারাতি তার বাপ সুস্থ হলো। কিছুদিন কাটলো। একদিন ওই লোক এলো, কাগজটা দেখালো। জনি তখন নিরুপায়, সে আগেই চুক্তিপত্র সাইন করে ফেলেছে। তখন বিষয়টা খারাপ মনে হয়নি, কিন্তু এবার টের পেল সেই লোকটা মূলত শয়তান। শয়তান তার কাছে তার আত্মা কিনে নিয়েছে। এবার তার আত্মাকে দিয়ে যা খুশি করাতে পারে জনি তা করতে বাধ্য। এরপর শয়তান জনিকে দিয়ে দেদারসে মানুষ মারতে থাকলো। জনিকে জাহান্নামের দেবতা বানালো। সে যাকে ছোঁয় সে এক মুহূর্তে জ্বলে ভস্ম হয়ে যায়। জয় হু হু করে হেসে উঠল। সিনেমাও দেখিস তুই? এ তো কঠিন পাপ। থু থু। মুরসালিন মাথা নাড়ালো। আমি সৈয়দ বংশের কলঙ্ক, সব পাপচারে ভাগ আছে আমার। তুই কি বুঝেছিস আমি কি বলেছি? না। দোলন সাহেব হেসে উঠে নিজের উপস্থিতি জানান দিলেন। আমি যদি বুঝে না বুঝি আমাকে বুঝায় কোন শালা, ঠিক না জয়? জয় হাত তুলে সংগ্রামী ভঙ্গিমায় বলল, ঠ্যাক ঠ্যাক। একমত স্যার, একমত। মুরসালিন হাসল। হামজা ভাইয়ের চোখ দিয়ে দেখা শত্রুদের ব্যাপারে যা বুঝলে, তারা আর তোর শত্রু থাকবে না। তুই তা বুঝতেই চেষ্টা করিসনি, কারণ ছোটবেলায় যে অবস্থান তোর কাছে নরকীয় মনে হয়েছিল, হামজা ছিল তখন তোর মুক্তির দূত। আর তুই নিজেই অজান্তে অসীম কৃতজ্ঞতায় হামজা ভাইকে তোর রুহু ছপেছিস। আজ চাইলেও তার কর্মে অভিযোগ অথবা আপত্তি আসে না, তুই করতে চাস না। জয় আনমনে স্বাগতিক করে, হামজা ভাই আমার একদিন কইল, জয় রে, তোর আমার গন্তব্য দুইটা পথ এক। পথের শেষে একই বিন্দুতে একই রকম দেখতে দুইটা গন্তব্য, চল হাঁটি। মুরসালিন নিস্তেজ চিত্তে দুই পাশে মাথা নেড়ে বলা, গন্তব্য মানুষকে মৃত্যু অবধি পৌঁছে দেয়। তার নরম দিলে জয়ের জন্য এক ঘা লাগলো। পথভ্রষ্ট এই জয়কে মুস্তাকিন মহান ছোটবেলায় মাদ্রাসার দস্তরখানে বসে কত বুঝিয়েছে। ওই জয়ের পর্বতের মতোই অটল চিত্তে কেবল চুপ থাকতো, ভিতরে কি জমাতো কে জানে। আজ মনে হয় বিদ্বেষ। এই জগৎ সংসারে সমাজ দেশ মানুষের প্রতি তার অসীম বিদ্বেষ একটু একটু করে জমে এক মহাসমুদ্রের রূপ নিয়েছে। তা ঢেউ থামানোর উপায় নেই। জয় তীব্র বেগে মাথা নেড়ে স্বীকার করে, হ হ, মৃত্যু। অন্তু খেয়াল মেলে দেখলো জয় সে পাগলামিটুকু। জয় আমির সত্যি মৃত্যুর উপর বড় আকর্ষিত। সে বলল, সেই গন্তব্যে আপনার জন্য নিশ্চিন্ত মৃত্যু লেখা থাকলেও মেয়র সাহেবের জন্য গচ্ছিত আছে ক্ষমতার ডালি। পথটা হলো বিরোধীদের ধরে কচুকাটা করা। তাতে আপনার ভেতরে ইনপুট করা প্রতিশোধের বিষাক্ত প্রবৃত্তি মিটবে, আর আপনার তৈরি করা রাস্তা মেয়র সাহেবকে তার উদ্দেশ্য হাসিলে এক পিচ্ছিল পথ বানিয়ে দেবে। এই তো আপনাদের সেই এক পথ, দুই গন্তব্য। ব্রিলিয়েন্ট। আপনি চাইলে ভালো উকিল হতে পারতেন, ঘরওয়ালি। অন্তু গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, জেনে শুনে ক্ষয় হতে কেউ এত আগ্রহী হয় জয় আমির? জয় হাসলো। আমারে কেউ অক্ষত পাই নাই ম্যাডাম, সুতরাং ক্ষয় হওয়ার মাল আরেকটু ক্ষয় হইলেই বরং প্রকৃতির নিয়ম বজায় থাকে। আমার উপরে মরিচা ধরছে সেই কোন কালে। মুরসালিন গম্ভীর স্বরে শুধায়, আব্বাকে কেন মেরেছিস? তোর মুখে শুনি, বল কি কারণে মেরেছিস? জয় লোহার খণ্ড থেকে আস্তে করে নেমে ঢালাই মেঝেটার উপর টান টান হয়ে শুয়ে পড়ল। মুরসালিন ঠিক ওর পাশেই একইভাবে শুয়ে পড়ল। দুটো দেহ পাশাপাশি পড়ে রইল, একটা ক্ষত বিক্ষত আরেকটা ক্লান্ত পরিশ্রান্ত। আমার বড় বাবাকে আমি শেষবার কবে দেখছি জানিস? সেই রাত্রিরে, ওই রাত্রিরে বড় বাবা তার ভাবিকে বলেছিল, জয়কে নিয়ে পালান ভাবি, জলদি যান। তোর বড় বাবা বিশাল বড় হিরো ছিল রে জয়। আমার বড় বাবা ছিল আইন, রাষ্ট্র ও দেশের মানুষের কি ছিল?
জয় হেসে ফেলল। আইন, রাষ্ট্র, দেশের মানুষ। ডেকে উঠল জোর করে। ও দোলন স্যার আছেন না? আমার ঘরওয়ালির হাতের স্পেশাল বুলেট নসিব হয় নাই তো? এতক্ষণে সবাই যেন ভুলেই গেছিল তারা ছাড়াও আরো একজন আজ জয় আমিরের গল্পের শ্রোতা রয়েছেন বড় ঘরে। দোলন সাহেব বললেন, না, হয়নি। ব্যাড লাক। সেই দুঃখে আপনারে একখান গোপন কথা কই স্যার। হুম। যা বাচ্চাদের মতো চেঁচিয়ে ঘোষণা করে। আমি ছাড়া এই ঘরে আর কোনো দেশদ্রোহী নাই স্যার। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। চোখ বুঝলো সে, জয় আমি মিথ্যে বলে না। অন্তু জয়ের গল্পের মাঝে এটাই তো আবিষ্কার করেছে এতক্ষণে। দেশের মানুষ, জীবন, সমাজ, রাষ্ট্র, এই সবের দ্রোহ এক বহনকারী জয় আমির। আজ এই জয় আমির, যার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য বিশৃঙ্খলা, অশান্তি, পাপাচার, মানুষের ভোগান্তি, দেশ দশের ভাঙন, ধ্বংস। মুরসালিন চট করে ঘাড় ঘোরায়। জয় দাঁত বের করে হাসল। আমার বড় বাবা তাই ছিল। বুঝেছিস তুই মুরসালিন? জয়, তুই অকৃতজ্ঞ। জয় আপত্তি জানায়। না, আমি অকৃতজ্ঞ না। তুই আর সবার প্রতিদান চোকাতে নিজেকে সঁপে দিয়েছিস। শুধু যে বা যারা তোকে জীবন দিয়েছে তাদের জীবন শুষে বলিয়ান হয়েছিস। উত্তম বিচার বটে। তোর আব্বা আমির পরিবারকে খেয়েছে। জবান সামলা। কোথায় সামলাবো? ঘরওয়ালি, তোমার ওড়নার আঁচলটা দাও তো। তাড়াতাড়ি করে অন্তুর ওড়নায় তলে জিব্বার ঠাকল। হামজা ভাই তোকে দিয়ে সার্কাসেও কাজ করিয়েছে নাকি? এমন জোকার জোকার হাল হয়েছে কেন তোর? আব্বা তোর অবস্থা এমনটাই আশঙ্কা করতো তোর চলে আসার পর। মুরসালিন, তোর কথা শেষ কর। আমি রুমে যাব, মাথা ব্যথা করতেছে। স্বাভাবিক, কথাবার্তা সেই দিকে যাচ্ছে যা তুই আলোচনা করতে খুব অপছন্দ করিস, কিন্তু করতে হবে। সময় নেই আমাদের হাতে। জয় মাথার নিচে হাতের কুনুই দিয়ে বলল, হ, ঠিক কথা, সময় নাই আমাদের হাতে। মুরসালিন বড় হতাশার সাথেই বলল, জয়নাল কাকা সর্বশেষ যে পাপটা করেছিলেন তা তোর সাথে। পাপ? আমাকে ভালোবাসাটা? মূর্খ, ভালোবাসা বুঝিস তুই? তা বুঝি না অবশ্য। তোর দুর্ভাগ্য, ভালোবাসা কাকে বলে বুঝিস না তুই, অথচ দাবি করিস কেউ কেউ তোকে ভালোবাসে। তুই একটা শক্তিশালী গুটি মাত্র, যা সবার দাবার চাল হয়েছে। যে যেমন পেরেছে তোকে ভালোবাসার নামে বিষে চুবিয়েছে। আল্লাহপাক তোকে যে পরিমাণ নিয়ামত মেধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন তা তুই কুকুরদের খোরাক হিসেবে বিতরণ করে এক অধমে পরিণত হয়েছিস। পুরনো আলাপ সেসব থাক, বোঝা তো ভালোবাসা কি। আজ নতুন কিছু বুঝি। যদি বলি তোর স্ত্রী তোকে ভালোবাসে? জয় যেন হাসতে ভুলে গেল। সে অতিরিক্ত হাসি পাওয়ার ফলে হাসতে ভুলে গিয়ে নিঃশ্বাস আটকে পড়ে রইল। মুরসালিন আস্তে আস্তে উঠে বসে বলল, সে তোকে এই পথ ছাড়তে বলেছে কখনো? হাসি জোর করে চেপে মুখ ফুলিয়ে বলল, হ। আর কেউ? মনে কর কেউ তো বলেছে সে ছাড়া। মনে নাই কেন? জয় চোখ খুলে তাকায়। মুরসালিন বলল, কেন বলেনি? কেন তোকে কেউ এই মরার খেলা খেলতে মানা করেনি? অন্য পথের কথা বলেনি? বল, তুই বল, আমি তোর মুখে শুনবো। জয় কিছু বলল না। উঠে গিয়ে কামড়ের পকেট হাতড়ে সিগারেট বের করে এনে জ্বালালো। মুরসালিন দৃঢ় স্বরে বলল, কারণ কারণ কেউ তোরে কোনো দিন বাঁচাইবার চায় নাই। কেউ তোরে মানুষ মনে করে নাই। কেউ তোরে বোঝেই নাই। তুই যে মেধাবী, তুই অভিজাত বংশের রক্তে পয়দা, তোর ভিতরে মানুষ আছে। এইটা তোকে ভুলিয়ে রাখতে এই দুনিয়ার যত আয়োজন। কিন্তু তোর স্ত্রী? জয় সিগারেট ঠোঁট থেকে নামিয়ে তীব্র বাধা দিল। চুপ চুপ, কিছুই না। আমি ওর আসামি মাত্র, আসামি, এর বেশি কিছু না। ভালোবাসা বাসির মধ্যে টানিস না। তুই কোন ভালোবাসার কথা বলছিস জানি না, কিন্তু ভালোবাসার বহুত প্রকারের মাঝে একটা এমনও আছে। জয় চোখ বুজে লম্বা একটা টান সিগারেটে দিয়ে পুরো ধোঁয়াটা গিলল। তারপর নিঃশব্দে হাসল। এইটা যদি ভালোবাসা হয় তাইলে তা সর্বজনীন, সবার জন্য প্রযোজ্য। ও এক আদর্শ মেয়ে ভাই। আমার জায়গায় অন্য কোনো নষ্ট জয় থাইকলে তারেও ভালো হইতে বলতো। এইটাতে বিশেষত্ব খুঁজলে আমি তোরে 2 চামচ খাঁটি গু খাইতে সাজেশন দেব। তুই যে পথে নেমেছিস তাতে আছে কি? তোরা যে পথে আছিস তাতে আছে কি? কি চাস?
কি আছে দে, আমার তো কিছুই নাই। যা দিবি হাতে তাই যাবে সাথে, দে। জয় হাত পাতল। চাস কি তুই? দেশের জন্য প্রেম আছে, মানুষের জন্য মমতা আছে, নারীর প্রতি সম্মান আছে, মনুষ্যত্ববোধ আছে। আমার দেশের মাটি আমি বেঁচে থাকতে আমার ধারা নোংরা হবে না, সেই দৃঢ় প্রত্যয় আছে বুকের ভেতর। কি চাস তুই? জয় আমির উপহাস করে হাসল, ঝাড়া মেরে মাথা নাড়ল দুপাশে। আমি জয় আমির, যেদিন খালি একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিলাম, আমি আমার দাদু ভাইয়ের কাটা মাথা দেখছি, বাপের মাংস ছিঁড়ে আসা শরীর দেখছি, সেই জন্মদাত্রীর লজ্জাস্থান হরণ হইতে দেখছি, যা চিরে দুনিয়ায় আসছি। আমি জয় আমির, খিদের জ্বালায় তোর দেশের জমিনের মাটি খুবলে খাইছি। একখান মজার কথা শুনবি, তোর দেশের মাটি ক্ষুধার্ত জয় আমিরের খিদে মেটাইতে পারে নাই। তোর দেশের মানুষ আমার মতন জয় আমিরে ঘরে তুইলা আশ্রয় দেয় নাই। তোর দেশের মানুষ তোরা নারীদেরকে মেলা সম্মান করিস। খালি আমার ফুপু জয়নব, আমার আম্মা হুমাইরা আর আরমিনেরা যখন ইজ্জত হারায়, তখন তোর দেশের মানুষ এইগুলারে সম্মান করতে জানে না। আমি ভুল কইছি মনে হয়। তোর দেশের মানুষ নারীরে সম্মান দেয়। এই তিনটা তো নারী ছিল না, ঠিক কইছি না? ওই যে বৈশা আছে শালির মেয়ে, ওইডারে জিগা, ওইডারে যেদিন বেশ্যামাগি বানাইছি আমি জয় আমির, তোর সমাজ দেশের মাইনসে ওরে একবার জিগাই নাই পর্যন্ত। ওই সেরি আমিরের পোলাই তোরে সত্যি শুইছে নাকি? জিগা ওরে। দেখ ওই শালি আয়োজক আন্দে, খালি কিছু কইবার পারে না, করবার পারে না। ওরে ওই দিন আমি আমার নাম না দিলে ওই কবে বদনাম হইয়া খতম হয়ে যাইতো। তোর দেশের মাটি ওর বালডা ছিটত। তোর দেশপ্রেম কারে কি দিছে? তোরে কার বালডা দিছে? আজ এইখানে পৌঁছতেছিস মাসের পর মাস। এই তো হ, তোর দেশ সমাজ মেলা ভালো, মহান মহান। জয় আমির আবারও হেসে ফেলল, কেমন করে যেন। তোরা তো ভালো আছিসই মুরসালিন। আমি এক জয় আমির খারাপ হইলে তোর দেশ দুনিয়ার থেকে কিচ্ছু খসবে না বা জোড়া লাগবে না। জয় অন্তুর হাতখানা আবারও শক্ত করে চেপে তোল। সেই হাত জোড়া থর থর করে কাঁপছে। জয় কিন্তু ফুলেও তাকালো না অন্তুর মুখের দিকে। আরমিনের কান্না সে দেখে না। ওই সেরি কাঁদলে আড়ালে কাঁদবে, আজ সামনেই কেঁদে ফেলেছে। সেই দোষ তো জয়ের না। অন্তু হাতখানা চেপে ধরে ওকে নিয়ে গা ছেড়ে উঠে দাঁড়ালো জয় আমির। ছেড়ে দে আমায় মুরসালিন, এক জনম আমি জয় আমির হব, পরের বার মাটি হয়ে হুমায়রার পেটে জন্মাবো। সেইবার তোরা কেউ চাইলেও আমারে আর জয় আমির বানাইতে পারবি না কইলাম। এইবার খালি আমারে জয় আমির হইতে দে। অন্তুকে তুলে নিয়ে নিস্তেজ দেহগুলো মারিয়ে চামড়ার স্যান্ডেলের খসখসে আওয়াজ তুলে অনেকটা এগিয়ে এলো জয়। পিঠ পিছে অন্তুর ওড়না ঝুলছিল, তা এক হাতে গায়ে জড়িয়ে অন্তুকে আগলে নিয়ে বড় ঘরের মাঝ বরাবর পেরিয়ে আসার সময় মুরসালিন আওয়াজ দিল, জিন্না আমিরকে আমি মারিনি জয়। তোর গল্প, আমার কথা আর তোর ভুল বোঝাবুঝি শেষ হতে এখনো অনেকটা বাকি। রাত 2:15 সময় হামজা আকস্মিক রিমিকে ছেড়ে সাদা চশমাখানা টেবিলের উপর রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ভেতরে কিছু তৈরি হলো, জটিল কিছু। ততক্ষণ হামজার মস্তিষ্ক কাটার মেশিনের প্লেটের মতো চলছিল। সামনে যা আসবে ফালা ফালা হয়ে যাবে। রিমি কাঁদছে, কিন্তু হামজা থামানোর চেষ্টা করলো না। তার আবার বুকও জ্বলছে। এই জ্বলন অবর্ণীয়। ব্যক্তিগত দুঃখ, এইটা নতুন তার জন্য। ব্যক্তিগত দুঃখ বলতে এক অপরিচিত ব্যাপারের সাথে সে কিছুদিন চলাফেরা করছে। হামজা কখনো কাউকে ভালোবাসেনি, কিন্তু রিমির ক্ষেত্রে কি কথাটা খাটে? এই প্রশ্নটাই সমস্যা তৈরি করছে মূলত। রিমি তাকে শাস্তি দিতে যে পন্থা অবলম্বন করেছে তার দায়ভার কার? জয়ের বউয়ের নয়। হামজা কি ছাড়বে সেই দুঃসাহসী নাইটিকে? ধরলে নাইটি সইতে পারবে হামজার থাবা? সে ফতুহা বদলে একখানা নেভি ব্লু পাঞ্জাবি পরল। এসির নিবিড় হাওয়ায় ঘুম জড়িয়ে আসছে চোখে। মস্তিষ্কের ভারে তার কঠিন শরীরটাও নুইয়ে আসা ভাব। ঘুম দরকার হামজার, তার আগে কিছুটা মদ খাওয়া দরকার, নয়তো এই অস্থিরতার ঘুম আসে না। তার জন্য জয়কে দরকার। কিন্তু জয় বড় ঘরে আজ। জয়ের রুমখানা পেরোনোর সময় দেখল দরজার নব লক। জয়ের বউ ভেতরে ঘুমাচ্ছে তো। ব্যক্তিত্বের চাপে রাত দুপুরে নবটা ঘুরিয়ে জয়ের ঘরে উকি দিয়ে ওর
ঘুমন্ত বউকে দেখার কাজটা করা হলো না। তবে একটা নিশ্চয়তা আছে বটে, জয়কে এখনো পুরোপুরি বশ করতে পারেনি ওর বউ, এটাই ধারণা হামজার। ঘরে আছে আর মেন। আরেকটার দিকে হামজা সংসদ সদস্যর বাসভবনে পৌঁছালো। দারুণ ঘুমি ঠুলছিল হামজা। না হলে সে ফটক খোলা তো তোর লাগলে একটা মার্ডার করতো। এমপি সাহেবের নিরাপত্তা প্রথমত, কিন্তু হামজাকে দেখে হুড়মুড়িয়ে উঠে এসে সালাম ঠুকে বলল, স্যার আপনার জন্যে মেলাক্ষণ বসেছিল, এখন মনে হয় শুইয়া পড়ছে। হামজা চুপচাপ নিশাচরের মতো ভেতরে ঢুকলো। হাতে দুটো ফাইল, কেস ফাইলের কপি, অভিযোগপত্র, আরেক হাতে একটা মাঝারি ঝোলা গাড়ি থেকে বের করলো। মাঝরাতে সংসদ সদস্যর বসার ঘরখানা হামজার শরীরে কড়া সুগন্ধি রহস্যে মেখে উঠল। নেমে এলেন ভুঁড়ি দুলিয়ে সংসদ সদস্য সাহেব। বড় করে হাসলেন। হাসল না হামজা। তার ভারী কি সৌম্য চেহারা, আধার কূপের মতো চোখ দুটো স্থির শান্ত, ঠিক শিকারি পেঁচার মতন। সে সালাম অব্দি দিল না। এমপি সাহেব বললেন, তোমার রাত 12টায় আসার কথা ছিল। সোফায় বসে ফাইলগুলো এগিয়ে দিয়ে হামজা বলল, ওদিকের ব্যবস্থা কতদূর করলেন? ফাইলগুলো দেখতে চাইলেন এমপি সাহেব। হামজা বাধা দিল, পরে দেখে নেবেন, আমি শেষ রাতের গাড়িতে রাজধানী যাব, কথা শেষ করি। মাসুদ, চা পানি দে রে। লাগবে না, আলোচনায় আসি। হামজা ঝোলা থেকে মোটা 3টে হ্যান্ড গান ও 4টা লোডেড ম্যাগজিন বের করে সেটা টেবিলের উপর রেখে বলল, এগুলোর লাইসেন্স নেই। লাইসেন্স শুধু আমার একটা পিস্তলের আছে। এগুলো এখন বাড়িতে রাখা যাচ্ছে না, আপনি রাখুন, পরে নেব। রেগে উঠলেন এমপি সাহেব। তার মানে যখন তখন তল্লাশি হবার পর্যায়ে আছো? হ্যাঁ, মরতে বাকি রাখোনি। হামজা নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। দুশ্চিন্তার ছাপ দেখা গেল এমপির মুখে। ঘন ঘন মাথা নাড়লেন। তোমার জয় যা করেছে ভালো করেনি, ভালো করেনি। ওর সেই অভ্যাস নেই। সে যা হোক, পলাশ আজগর মার্ডার কেসে পুলিশ এখনো ডেড বডি পায়নি, অথচ জয়কে সাসপেক্ট নম্বর 1-এ রেখেছে। মাঝার, ঝন্টু কাকা সহ আরো পুরনো কেসগুলো কেউ নতুন করে খুলেছে। গোড়া থেকে সব তদন্ত শুরু হয়েছে স্পেশাল ব্রাঞ্চগুলোতে। সেখানে আমার বাড়িটা গবেষণার বিষয়, বুঝতে পারছেন? অবাক হলেন এমপি। কে খুলেছে এইসব কেস? বলবো সব। এখন কথা হলো যে কয়েকদিন যে চাপটা দিয়েছিলাম তা আলগা করেছে কেউ বা তারা তাকে, এবং তাদেরকে ধরে বলি দিলেও এখন আর তা ঢাকা যাচ্ছে না। চারদিকের অবস্থা ভালো না, অন্তত এটার কাজ দ্রুত এগোনো দরকার আপাতত। ঢাকা থেকে ফিরে আমি নিজেই একবার যাব পুলিশ কাস্টডিতে, অন্তত একটা নো ফল্ট স্টেটমেন্ট তো দিয়ে আসতে হবে। নিজেকে সাফ রাখতে হবে যথাসম্ভব, কিন্তু জয়কে আমি থানার বারান্দায়ও দেখতে চাই না। গভীর বার্তা দিল হামজা। গলার স্বর চলল এমপি এর। শোনো ইয়াং ম্যান, ঠান্ডা ঠান্ডা। তুমি নিশ্চিত মার্ডার আর তার কালপ্রিটকে পবিত্র গোলাপ ফুল বানানোর প্রস্তাব করতে আসছো? নরকে যাওয়ার কাম এটা সহজ নাকি? হামজা নির্বিকার বসে রইল। 2টো গ্লাস, 1 শট অ্যালকোহল, 2টো করে পুদিনা পাতা আর 1 টুকরো আদা, একটু বিট লবণ ও সোডা মিশিয়ে 2টো ড্রিঙ্কস তৈরি করলেন এমপি সাহেব। একটা গ্লাস হামজাকে এগিয়ে দিয়ে বললেন, পুলিশ পলাশের বডিটা পেয়ে গেলে ব্যাপারটা হাতছাড়া হয়ে যাবে গো হামজা। ওইটার ভালো ব্যবস্থা করো। বডি পাবে না। হেলান দিয়ে বসে গ্লাসে 2টো চুমুক দিল হামজা। পাবে না? খাবার হিসেবে কুকুরের পেটে চলে গেছে, হজমও হয়ে গেছে। আপনি আপাতত ব্যবস্থা করুন যেন জয়কে ইন্টারোগেশনে ডাকা না হয়। পুলিশ ফোর্সের প্রমাণের হিসেবে এত সহজে যাবার নয়। আমি বেঁচে আছি এখনো। এমপি সাহেব একটু দুঃখিত ও অবাক হয়ে বললেন, এত খারাপভাবে মারলে পলাশ ছেলেটাকে? সোজা হয়ে বসে ঘাড়ে হাত রাখলেন এমপি সাহেব। কিছুক্ষণ হাঁ করে শ্বাস ফেললে বললেন, ডুবো না হামজা, কোনোভাবেই ডুবো না। যেমনে ভাসতেছে, একবার ডুবলে জাহাজের ভাঙা পাটাতনও পাওয়া যাবে না গো। দলের 6টা ছেলে পুলিশ হেফাজতে। রূপকথা আজগর পরা গোরা নিজেদের শেষ সময় গুনছে ছেলের পেছনে। আমার কবির বন্দি। আবার জঙ্গি শুয়োরের বাচ্চারা যখন তখন হামলা করবে, আমি নিশ্চিত। আরেকটা কিছু চাল চালছে, ভেতরে ছিদ্র হওয়া ব্যাপার। আমার ব্যক্তিগত
এমপি সাহেব সতর্ক চোখে তাকিয়ে আছেন বুঝেই সংযত হয়ে উঠল হামজা। সে ব্যক্তিগত আলাপ পেরে ফেলেছে ক্রোধে। এক সামান্য নারী তাকে মুচড়ে রেখে দিয়েছে তা লোক জানার নয়। সে বলল, বাড়িতে নিরাপত্তার বাঁধ প্রায় ভেঙে গেছে। সেদিন ভেঙেছে যেদিন মোরসালিন বাড়িতে দেদারসে ঢুকে পড়েছিল। সোজা হয়ে মনোযোগ এনে বসলেন এমপি সাহেব। একটা কথা বলবে হামজা? হামজা বুঝল কি বলবেন এমপি। সে চুপ রইল। এমপি বললেন, তোমার বাড়িতে তোমাকে জড়িয়ে কোনো বিরোধী আগাছা বেড়ে উঠেছে বলে আমার ধারণা। সেটা কি জয়, নয়তো আবার? জানু রাজনৈতিক লোকের সঠিক আন্দাজ হামজাকে ক্ষুব্ধ করে তুলল। কিন্তু সেই আগাছা জয় নয়, বরং জয় নিজেই সেই আগাছার শিকার হতে চলেছে। তাকে উদ্ধার করা দরকার। হামজার ভেতরে আবারও একটা ভয়ের উদ্রেক হলো। সে কেন ওই মুহূর্তে রুমে ঢুকে আরমিনের গলা টিপে মেরে এলো না? কিন্তু তার উত্তেজনা বাইরে আসে না বলেই ভেতরে তা চেপে গিয়ে বলল, আমার বাড়িতে এখন শুধু প্রতিবেলা পুলিশি তল্লাশি চলবে, থামাতে পারবে না। সন্দেহ গাঢ় করা যাবে না, থামলে আগ্রহ পেয়ে বসবে। সেক্ষেত্রে তল্লাশি পুরোদমে করতে দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে আমাকে। হামজা থামলো। পূর্ণ মনোযোগী হলেন এমপি সাহেব। হামজা ঠোঁট কামড়িয়ে বিরতি কাটিয়ে ইঙ্গিত বহ সুরে সূক্ষ্ম গলায় চালালো, বড় ঘর পরিষ্কার করতে হবে। এমপি সাহেব থুতনিতে হাত চেপে বসলেন। আমার বাড়িতে হ্যান্ড ওভার করবে ওদের? আমার বেসমেন্টে রাখতে পারো। আমার বাড়িতে পুলিশ তল্লাশি চলে না। হাসলেন এমপি। সোজা উপরে অথবা কারাগার। বড় ঘর থেকে আপনার বাড়িতে ওদেরকে অতিথি করে পাঠাতে এই মাঝরাতের মিটিংয়ে আমি আসিনি। অসৃষ্ট শোনালো হামজার গলা। তো এখন কি চাও? মোরসালিন মহানকে মেরে হাত ময়লা করব না আমি। ওকে পচানোর শখ আমার। কারাগারের ব্যবস্থা করবেন আপনি, বাকি ছোট বড় যা আছে আমি সামলে নেব। তার জন্য অন্তত কটা দিন চাই। আপনি সেই কয়টা দিন পুলিশকে আমার বাড়ি থেকে মাইলখানেক দূরে রাখুন। আপাতত এইটুকুই মাস্ট বি। মাথা নাড়লেন এমপি। মুরসালিন সাবেক ব্রিগেডিয়ারের ছেলে। সরকারি ক্ষমতা সামান্য হলেও আছে বলা চলে। আর আমি আমার ক্ষমতার অপব্যবহার রয়েসয়ে করতে চাই। জানো, অতি ভোজন মানুষকে পাকস্থলী হজম শক্তি কমিয়ে দেয়। ধীরে ধীরে খেলে অনেক খাওয়া যায়। ও রাষ্ট্রবিজ্ঞানে পড়া শিক্ষিত ছেলে। ওকে ভেতরে দিতে হালকা হলেও একটা টোপ চাই, যেন আমার রেপুটেশন সাফ থাকে, এমনকি আমার পালিত প্রশাসনের কাছেও। আমি আপনাকে ভারী টোপ দিতে এসেছি। ভ্রু চড়ালো এমপি সাহেব। চট করে অভিব্যক্তি বদলালো হামজা। কিন্তু কথা হলো, আপনি নিতে পারবেন তো আচমকা? এমপি সাহেব নড়ে চড়ে বসলেন। হামজা ভনিতা করার ছেলে না, বারুদ সে। হামজার ভনিতায় বিভ্রান্ত হয়ে তিনি চিন্তিত হয়ে পড়লেন। হামজা বলল, আমার উপরে রাগ করতে পারবেন না। আমি আসলে আমার নিজেরও কিছুটা স্বার্থ ছিল বটে। এই এক কথায় কাজ হয়ে গেল অবশ্য। এমপি সাহেব পণ করে নিলেন নিজের অজান্তে হামজা এখন চিরন্তন সত্য বলবে। এই হামজা, ধাঁধা বানাবা না। তোমার মুখে সরাসরি কথা শুনতে ভাল লাগে। সীমান্তকে মোরসালিন খুন করেছে। এমপি সাহেব যেন দুম করে দমে গেলেন চমকে। একেবারে দেবে বসে গেলেন সোফায়। হামজার মিথ্যেটা সত্যির চেয়েও বড় সত্যির হয়ে উঠে মানুষের কাছে, কারণ হামজা দক্ষ, নিখুঁত আর দ্রুততার চাল। তুমি আজকে আজ আমারে এই কথা বলতেছ? আমি পাগলের মতন মাসের পর মাস খুনিরে খুঁজছি। জানু পলিটিশিয়ান হামজার সাথে টিকলো না। দিশেহারা হতে দেখা গেল তাকে। হামজা নির্বিকার চিত্তেই বলল, ওই যে বললাম স্বার্থ। আমি যদি তখনই বলে দিতাম যে মোরসালিনী সীমান্তের খুনি, আপনি ওকে তখনই মেরে ফেলতেন অথবা জেলে দিতেন। কিন্তু জয়ের পুরনো হিসাব আর আমার উদ্দেশ্য ছিল ওকে দিয়ে। কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম ওকে দিয়ে আমার কাজ ফুরলে আপনার হাতে তুলে দেবার। আজ সেই দিন। এমপি সাহেব কিছুক্ষণ থাম মেরে বসে রইলেন। সীমান্ত এমপি সাহেবের স্ত্রী বড় বোনের ছোট ছেলে। হামজার বোনের সাথে ছেলেটার বিয়েতে এমপি সাহেবের হাত ছিল, তা হামজা জানে না। বিষয়টা আজও চেপে গেলেন। কেবল সীমান্তর মায়ের অবস্থাটা চোখে ভাসল। মহিলা ছেলের চোখে অন্ধপ্রায়। পুত্রবধূর
নাম একবারও মুখে নেন না, নাতনির নামও না, কিন্তু ছেলেকে হারিয়ে পাগল প্রায়। রোজ কল করি বলেন, তুমি এমপি হয়ে কি লাভ? কি লাভটা কি? এমপি সাহেব ইগো খুব আঘাতপ্রাপ্ত হয়। ওনার ইচ্ছে করলো এই মুহূর্তে সীমান্তর খুনি মুরসালিনকে ধরে খণ্ড খণ্ড করে পুকুর শখ করে পোষা কুমিরকে খেতে দিতে। হামজা বড়শি ফেলে চুপচাপ সোফার উপর বসে রয়। এমপি সাহেবের ভাবুক মুখটা দেখে তার হাসি পাচ্ছে। প্রমাণ আছে তোমার কাছে? তো জোগাড় না করে খবর দেব আমি আপনাকে? রাগ বলে একটু সন্তুষ্টি এলো ছেলেটার উপর। এমপির মুখে কি আছে? অস্ত্র চাপ্পড় দিয়ে কুপিয়ে মেরেছিল সীমান্তকে, সেটা রক্তাক্ত অবস্থায় আমি উদ্ধার করতে পেরেছি, শুকনো রক্তে। এরপর ভীষণ দুঃখিত ভঙ্গিতে বলল, আমি কিভাবে আমার বোনের বিধবা হবার এই শোক সহ্য করেছি তার না বলি। শুধু বলবো, মোরসালিনের ক্ষেত্রে আমি যতটা ধৈর্য ধরেছি আর কেউ এতটা সুযোগ পায়নি আমার কাছে। তুমি এখান থেকে ঢাকা চলে যাবে। হামজা জানালা দিয়ে অন্ধকার দেখতে দেখতে মাথা নেড়ে সায় দিল। এমপি সাহেব জানালেন, একটু আগে বড় ঘরে বাপ্পি, কামরুল, দোলন সাহেব, রবিউল গেছে, জয় বাড়িতে না। ও বড় ঘরেই আছে, ওরা কেন গেছে? এমপি সাহেব চোখের শীতলতায় বুঝালেন, ওদেরকে ছিঁড়তে। এক একজন যদি 2-4টে করেও মারে, সেইটুকু বা আসে কোথা থেকে? মুখে বললেন, দোলনকে পাঠিয়েছি শেষবার জিজ্ঞাসাবাদ করতে, ঘাঁটিটা কোথায় ওদের সংগঠনের জানা দরকার, কিন্তু এখন মনে হচ্ছে দরকার ছিল না। আমি আর্মি বেটাকে জিন্দা কবর দেব এবার, আর স্টেটমেন্টের চিন্তা করব না। ঢাকা যাবার পথে জয়কে একবার কল করে জানাতে ইচ্ছে করছিল হামজার বড় ঘরের খবর। আরমিন হামজার অনুপস্থিতিতে কি ঘটাচ্ছে তা নিয়েও ভাবনা এলো, কিন্তু তাকে সকাল হতে হতে রাজধানীতে পৌঁছতে হবে। জয় ফিরে এসে আবার বসলো সেই লোহার খণ্ডের উপর। অন্তুর হাতটা ধরা তখনও। অন্তু দাঁড়িয়ে রইল, শরীর ভালো লাগছে না। চোখের সামনে মাঝে মধ্যে অন্ধকার হয়ে আসছে। অবরুদ্ধ বড় ঘরটা জুড়ে ভ্যাপসা গন্ধ, পেট গুলিয়ে বমি আসতে চাইছে। মুরসালিন জয়কে বলল, তুই তো আমার কাছে এত সময় দিস না, আজ তোর গোরো কোথায় রে জয়? তোদের নাম্বার লেগে যাচ্ছে তো, দোয়া কালিমা পর ঢাকা গেছে। মুরসালিন ঠোঁট বাঁকে হাসল। জয় নয়তো আমার কাছ থেকে বেশিক্ষণ ছেড়ে রাখার রিস্ক সে নিত না। ক্লান্ত পরিশ্রান্ত দেহটা হাঁটুর উপর একটু ঝুঁকিয়ে বসে পড়ল। তুই মারিসনি তো কে মেরেছে জিন্নাকে? সত্যি মরে গেছে রে জিন্না? মুরসালিন বলল, জয়নাল আমিরকে মারার জন্য তুই আমার আব্বার হৃৎপিণ্ড খণ্ড করেছিলি। এবার যে জিন্নাকে মেরেছে তার কি করবি সেটা জেনেই আমি তোকে সব বলে দেব, বল। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট উল্টে বলল, আমি সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি আমির বংশ নির্বংশ হবে। তারপর আসলে সেটার প্রক্রিয়া শুরু হইল এক রাইতে। তখন আমার বয়স 7। এটা বহুত লোকের আকাঙ্ক্ষা কামনা, আমার বংশে কেউ থাকবে না। বড় বাবাই কথাটাকে সহ্য করতে পারত না। বড় হয়ে আমি টের পেলাম আমিও পারি না। তুই জানিস মোরসালিন, আমার কেউ নাই, বাপ দাদা চাচা ভাই, আমার আগে পিছে কেউ নাই। আমি এতগুলো দিন দিলের ভিতরে পুষলাম। আমি ছাড়াও আরেকটা দেহ আছে যার শরীরে আমিরদের রক্ত বইছে। আইস তুই কস সেও নাই। তাইলে আমি যে এমন বহুত লোকরে মারছি যারা আমারে নির্বংশ লেজ কাটা বলছে, তাদের কাছে যাইয়া আমার কি এখন মাপ চাওয়া উচিত? মুরসালিন চুপ করে কেবল জয়ের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। জয় ঢালাই মেজে দেখছে। সে নিজের কথা বলার সময় মানুষের চোখে চোখ রাখে না, বড় ভয় লোকে চোখের কথা না পড়ে ফেলে। মুরসালিন বলল, এমন অসংখ্য সত্তার কাছে মাপ চাওয়ার আছে, কিন্তু আফসোস তুই তাদেরকে পাবি না। আর তারা কেউই আর তোকে ক্ষমা করতে দুনিয়াতেই নেই। জয় হেসে ফেলল। তার মধ্যে প্রধান তোর বাপ আর ভাই, তাই তো? হতেও পারে। যদি বলি হ্যাঁ, খুব ভুল হবে না। কেন জানিস? জানি। কারণ তোর বাপ আমার দেবতা আসিল, কত আদর যত্নে আমারে বন্দি কইরা রাখছিল, কত সুন্দর দিন কাটাইলাম। সেলিম রে চোখের সামনে দেখতে দেখতে পাগল হইলাম। মুরসালিন বড় আফসোসের সাথেই বলল, তুই সেই মানুষটাকে কেবল নিজের নোংরা
পাগলাটে দৃষ্টিভঙ্গি দিয়ে ভুল বিচার করে খুব নৃশংস মৃত্যু দিয়েছিস, যে তোকে 3টা বছর আগলে রেখেছিল। জয় কেসে উঠল। আগলে রেখেছিল কষ কি বাপ? মাথা ঘুরতেছে। এক গ্লাস নেবু পানি খাইতে পারলে জানটা শান্তি লাগতো। এটাও স্বাভাবিক। একজন অবিশ্বাসীর কাছে ধর্মীয় আচার শিক্ষাটা জুলুম মনে হওয়াই উচিত। জয় মাথা তুলালো। না, আমি অবিশ্বাসী কে বলে? আমি হইলাম একজন সচেতন লোক। আমার বিশ্বাসের মেলা দাম। আবার আমার এই অবিশ্বাস বারবার ঠিক প্রমাণিত হয়েছে। কেমনে শুনবি? মুরসালিন তাকিয়ে রইল। জয় বলল, আমি নিজে বহুত মাইন্সের কাল হইছি যারা বিশ্বাসী ধর্মে পালনকর্তাই, কিন্তু ওদের ধর্ম আর পালনকর্তা ওদেরকে আমার হাত থেকে রক্ষা করে নাই, যেমনটা আমারে করে নাই। কাজ ছাকালো জয়। হতাশ সুরে চোখ ফিরিয়ে বলল মুরসালিন, তুই জন্মেইছিস অবিশ্বাসী হয়ে যায়। যে পঙ্গু কারণগুলো তুই তোর খোদাদ্রোহ অথবা দেশদ্রোহ দেখাস, তা শুধুই তোর স্বার্থপরতার বহিঃপ্রকাশ। জয় মুচকি হাসল। এই অবিশ্বাস আমার খুঁটি মুরসালিন। আমি বিশ্বাস করতে জানলে কবে কোথায় নিশ্চিহ্ন হয়ে যাইতাম। আমি আমাকে মানি, শুধু আমাকে। কিন্তু যখন বিশ্বাসের কথা ওঠে আমিও আমার কাছে বেকার। আমি শুধু মানি। জয় আমি নিজে নিজেকে বানিয়েছে অপরকে ভেঙে। সে হাসতে শিখেছে মানুষকে কাঁদিয়ে। মানুষ তারে নিজ থেকে কিছু দেয় নাই, মাঝে মধ্যে তো বাঁচার জায়গাটুকু দিতে চাই নাই। তোর আল্লাহ কিছুই দেয় নাই তারে। একটা পরিবার, একটা ঠিকানা, একটু সঙ্গ, একটু স্নেহ। এই অভরসা তোর ধর্মের হাতে কামানো। তোর ধর্ম তোরে কি দিচ্ছে? এই বন্দি দশা? বন্দি তো তুই, তোর নফসের কাছে বন্দি, তোর অপ্রকৃতিস্থ বিকৃত চিন্তাধারার কাছে বন্দি। মদ ও পাপ সেই কারাগার যা মানুষকে সাময়িক শান্তি দেয়, সাথে দেয় চিরস্থায়ী বন্দিত্ব। এই দুটোর মাঝে বিরতি এলেই পাপী ও নেশাগ্রস্তর ছটফটে মৃত্যু অনিবার্য। তোর রুহ সেই পাপের কাছে বন্দি। জয় ঠোঁট পাকায়। আর তুই অন্ধবিশ্বাসের কাছে? দেখ ভাই, আমি বিশ্বাস করি না। আমার জীবনটা খারাপ। তুই একজন খাঁটি বিশ্বাসী ভালো লোক, তোর জীবনটা আরও খারাপ। তাইলে বিশ্বাসী আর অবিশ্বাসের পরিস্থিতি যদি একই হয়, আমি খালি খালি আমার বিশ্বাস খরচা করবোটা কেন? বিশ্বাস বেচে একদিন বড়লোক হব আমি। মুরসালিন দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। বিশ্বাস করতে শক্তি লাগে, অসীম শক্তি। তুই ভীষণ দুর্বল জয়। বিশ্বাস হলো কাজ, যা ঠুকনো আর ততটাই ধারালো। যখন তখন ভেঙে যাবে, আর তা বিঁধলে সেই রক্তক্ষরণে তোর মৃত্যুও হতে পারে। কাজ ভীতুদের হাতিয়ার হতে পারে না। কাজ নিয়ে খেলতে সিনা চাই বিশাল। তুই ভীতু, তোকে সামান্য আঘাতেও ভেঙে টুকরো টুকরো করে ফেলা যায়, আর সেই ভাঙনটা ধরে ভেতরে, যেটা আরো ভয়ানক। জয় মাথাটা নত করে নিঃশব্দে হাসল। তুই আমার অতখানি সহ্য করিস নাই? মুরসালিন হেসে উঠল। জয়, তাই তো, আমি তোর অতখানি সহ্য করিনি, তোর চেয়ে বেশি হয়ে গেছে। আলতো মাথা নাড়ে। তাই নাকি? আমি তুই শুধু পথের বৈপরীত্যে আলাদা, নয়তো আমার কাছে সব রকম সুযোগ ছিল তুই হয়ে যাবার। জয় দুই পাশে মাথা দুলিয়ে হাসল। আমি হওয়া সহজ না। খুব সহজ, তুই হওয়া খুবই সহজ। বলিস কি? প্রসেসিংটা বলতো। আবার জন্মাইলে সহজ পদ্ধতিতে ট্রাই করব জয় আমির হবার। প্রসেসিং কি? পঙ্গু দৃষ্টিভঙ্গি, ঠুকরো বিশ্বাস, অপাত্রে কৃতজ্ঞতা, একপাক্ষিক বিচার, স্বার্থলোভী ধর্ম ভরসা। আবার সেই ভরসা বিশ্বাসের পেঁচাল সম্বন্ধীর ছাওয়াল। আমি অবিশ্বাসী, তাতে তোর আব্বার কি? হ্যাঁ, তোরে তো আমি আমারে হেদায়েতের নসিহত করতে বলি নাই। ধর্ম ছাড়া যে কেউ তুই, আমিও হয়ে যেতাম। ওই যে বললাম, সব সুযোগ ছিল, শুধু পারিবারিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গিটা আলাদা হয়। আজ আমি তুই প্রধান বিরোধী। আমার তো পরিবার নাই। আমার কাছে যে পরিবার ও শিক্ষা ছিল, তা অন্তত তোর কাছেও ছিল, কিন্তু সেটাকে তুই ভরসা করিসনি, উল্টো ঘেন্না করেছিস। সেই শিক্ষাগুলোকে শত্রু মেনে নিয়ে সেটার বিরুদ্ধে বরং লড়াই করেছিস। জয় নাক শিউরে উঠল। তোর আমার পরিস্থিতি কি এক ছিল? মুরসালিন জবাব দেয়, আংশিক না। পরে হ্যাঁ, তুই আমার আব্বাকে মেরেছিস। তখন আমার 3 ভাই বোন অন্তত ততটুকু ছোট, যখন আব্বাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। কিন্তু সেই বয়স থেকে দলীয় হামলায় যাযাবর জীবনযাপন করেছি আম্মাকে সাথে নিয়ে। শেষমেশ আব্বার বদৌলতে
মুরসালিন একটা চাকরি পেল, কিন্তু তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ এলো। এই আমি জেল খাটা, পুলিশের হয়রানি, তোদের দাবরানি খেতে খেতে অনার্স পাশ করলাম। তোর শরীরের আঘাতের চিহ্ন গুণে আমার সঙ্গে মিলিয়ে নিস, পূর্ণ আছে। তারপর আমার বোন। মুরসালিন কেমন করে যেন হাসলো এই পর্যায়ে। পার্থক্য হলো এসব আমাকে আমার পথে আরও অটল করেছে, আর তোকে ছিটকে বিপদে নিয়ে ফেলেছে। পার্থক্য ওই বিশ্বাস আর দৃষ্টিকোণের। আজ এতগুলো দিনে আমার রক্ত ছাড়া আর কিছু বের করতে পারিনি তোর গুরু। হয়তো এটা আমার বিশ্বাস, আমার ধর্মবিশ্বাস, আমার একাত্মবাদ। তুই স্বার্থে আল্লাহকে তোর রক্ষার হাতিয়ার কল্পনা করেছিস, কখনো তাকে বিশ্বাস, মনে প্রাণে ভরসা অথবা পালন করিসনি। তোকে বলা হয়েছিল আল্লাহ রক্ষাকর্তা। যখন তোর বিপদ এলো, তোর আল্লাহর কথা মনে পড়লো, কিন্তু বিপদ রক্ষা হলো না, তুই বিমুখ হয়ে গেলি। ধর্মবিশ্বাস তোর কাছে বিপদের হাতিয়ার হয়েছিল, জীবনটা তোর কাছে এক্সপেরিমেন্টাল হয়েছিল। তুই তোর চাচার ধাঁচে গড়ে ওঠা এক অন্ধ স্বার্থম বেশি। ইনডাইরেক্টলিও স্বার্থপর বলিস না আমাকে। আমার ভেতরে বেঁধে ভায়োলেন্স হয়ে যাইতে পারি। ঠিক আছে, ডাইরেক্টলি বললাম, তুই খুব নিম্নমানের স্বার্থবাদী, সুবিধাভোগী মানুষ। জয় মাথা নাড়ল। মেজাজ বদলাস না আমার। বড় বাবা আসবে না এখানে, আমাকে বল। দোলন সাহেব হেসে বলে উঠলেন, মুরসালিন মহান, সেই একটা জয়নাল আমির তো তোমার ভেতরেও আছে। মুরসালিন ইঙ্গিত বুঝলো। তার চোখ দুটো দিয়াশলাইয়ের কাঠির মতো জ্বলে উঠল। সেই চোখ সামনে অদ্ভুত হেসে বলল, আমি মুরসালিন 500 বার জন্মালে 1000 বার আমার বোনকে ধর্ষককে বলি দিয়ে সেই রক্তে গোসল করব স্যার। এখানে কোনো যুক্তি তর্ক, ঠিক ব্যাঠিক, আইন ধর্মের কোনো ঠাঁই নেই। এসবে কোনো আফসোস ও পাপের চিন্তা আমি রাখিনি ভেতরে। শুধু জানি আমার বোনের ধর্ষকের রেহাই নেই। যতদিন আমার শ্বাস চলছে, হুমায়ুন পাটোয়ারির মৃত্যু আমার হাতে লেখা ছিল, আরেকজনটা বাকি। দোলন সাহেব জানালেন, তারটা তোমার হাতে লেখা ছিল না? মুরসালিন ফ্রু চড়ালো। পলাশ আজগর মরে গেছে স্যার। কে মেরেছে? দোলন সাহেব চুপ রইলেন, অথচ মুরসালিন চট করে ধরে ফেলে ব্যাপারটা। কেন? জয় তার দোসরকে মেরে ফেলেছে কেন? ও কি ওর কোনো শুভাকাঙ্ক্ষীকেই মৃত্যু ছাড়া অন্য প্রতিদান দেয় না? কি চলছে বাইরে? দোলন সাহেব প্রসঙ্গ ধরলেন, জয়নাল আমিরের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কেন মুরসালিন? জয়নব জেবাও জয়নালের বোন ছিল মুরসালিন। মুরসালিনের চোখে কি ভিজে উঠেছে? বিস্মিত হলো তাকে দেখা মানুষগুলো। এই মুরসালিন রক্তে গোসল করে উঠলো পাথরের মতো অনড়। আজ তার কণ্ঠস্বর ভেঙে এসেছে। মুরসালিন তা লুকাতে আলগোছে হেসে উঠল। এই দুনিয়ার প্রত্যেকটা ভাই এক একটা জয়নাল আমির হোক। আমিও জয়নাল আমির স্যার, কিন্তু মজার ব্যাপার হলো আমার জয়নাল আমিরত্বে নিজের বোনের ইজ্জতের বদলে অন্যের বোন মায়ের ইজ্জতের নেশা নেই, যা আমির বংশে আছে। আমার জানা মতে জয় তখন দিনাজপুরে ছিল না। যায় আসতো না স্যার। ভাড়াটে লোক দিয়ে সৈয়দ বাড়ির নারীদের ইজ্জত ছিনতাই করা মানুষের ভাতিজা জয়। ইজ্জতের বদল ওরা ইজ্জত নিতে জানে স্যার, নিজেকে স্ত্রীকে ছাড় দেয়নি। সেই ইতিহাসও পড়া আমার। অন্তু আশ্চর্য হয়ে বসে পড়লো মেঝের উপর। জয় এখনো সেই ঢালাই মেঝের দিকেই তাকিয়ে আছে, একটা বড় চোখ তুলে তাকায়নি। যতক্ষণ দোলন সাহেব ও মুরসালিন কথা বলেছে, অন্তু অন্তত এবার আশা করেছিল জয় মুরসালিনকে কঠিন আঘাত করবে। জয় ঝুঁকে বসে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কপাল ঘষেছে, মুখটা শক্ত, নাকের পাটা শিউরে উঠেছে, কিন্তু শান্ত। চাপা অস্থিরতা কপালের ভাঁজে দেখা গেল। এক হাতে তখনও অন্তুর হাত। বেশ কিছুক্ষণ চুপ থেকে জয় কেবল জিজ্ঞেস করলো, জিন্নারে কে মারছে? মুরসালিন? দোলন সাহেব কিছু বলতে গিয়েও থামলেন। আর লাভ নেই। মুরসালিন চোখ দুটো আলতো করে বুঝে হাসল। তোর গুরুকে জিজ্ঞেস করতে হবে। জয় মুখ তুলে চাইল অনিয়ন্ত্রিত। তার হাতের মুঠি শক্ত হয়ে অন্তু হাত শক্ত করে চেপে ধরল আরেকটু। মুরসালিন হাত নেড়ে বিদায় জানালো, যা, এখন আর কথা বলতে ভালো লাগছে না। মুরসালিন আর তাকালো না জয়ের দিকে। সে তার ছেঁড়া শার্টের এক প্রান্ত ছিঁড়ে শরীরের ধুলোবালিও শুকনো রক্ত মোছার চেষ্টা করলো। তাজা ক্ষততে পানি লাগলে ভীষণ জ্বালা করে। আশেপাশে পানিও নেই। মুরসালিন টাইম করে ফজর নামাজে বসল। জয় আস্তে করে উঠে দাঁড়ালো। অন্তুকে নিয়ে অনেকক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল স্থির হয়ে। 3টে দেহ অচেতন হয়ে পড়ে আছে, হাসপাতালে পাঠানো দরকার। তার সেসব আর ইচ্ছেই করছে না। এমপি সাহেব এদের অবস্থা জানার পর আরেকটা ঝড় আসবে।
আসতে পারে আরমিনের উপরও, কিন্তু জয়ের মাথাটা ফাঁকা লাগছে। মুরসালিন নামাজে সালাম ফিরিয়ে বসল। তখনও জয় দাঁড়িয়ে। তার আশপাশে অনেকগুলো ছোট্ট ছোট্ট দেহ ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। দু একজন ঘুম ভেঙে আদৌ চোখ খুলছে, আবার শরীরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। জয় খানিক পরে সব ওভাবেই ফেলে অন্তুকে নিয়ে দোতলায় উঠে এলো। অন্তুর শরীর চলছে না। কোনো রকম এসে অজু করে নামাজে বসলো। কোনো কথা নেই। খানিকটা দূরে বসে জয় মেঝেতে হাত পা ছড়িয়ে বসে মন ভরে খানিকটা মদ খেল। এরপর শরীরে একটা স্যাডেটিভ ইঞ্জেকশন পুশ করে শুয়ে পড়ল। সারাদিন একটানা ঘুমিয়ে ঘুম ছুটল মাগরিবের আজানের পর। অন্তু নামাজে বসেছে। জয় চোখ বুজে উপর হয়ে পড়ে রইল। কিন্তু এর মাঝে অন্তু আচমকা নামাজের মাঝে উঠে বাথরুমে দৌড়ায়। তার পায়ের আওয়াজে ঝিম ছেড়ে গেল জয়ের। এক দৌড়ে বাথরুমে পৌঁছে অন্তুকে ধরল। কি হইছে এই মেয়ে? অন্তু তাকালো। জয় আবার শুধায়। কি ওইভাবে দৌড়াইয়া আসলা কেন? শরীর খারাপ? অন্তু জয়কে ছাড়িয়ে চোখে মুখে পানি দিল। তখনও কপাল কুঁচকে আছে জয়। অন্তু বলল, আপনার বড় ঘরে গেলেই আমার শরীর খারাপ হয়। তার উপর আপনার যা মন মাতানো জীবনের গল্প, মানসিকভাবে খালি পাগল হওয়া বাকি। আর তো শরীর, আমি ঠিক আছি। আপনার খাবার বাড়া আছে, খেয়ে আসুন। জয় আচমকা অন্তুকে পাজা কোলে তুলে নিল। অন্তু ঘটনার আকস্মিকতায় মৃদু চেঁচিয়ে উঠল। এই জয়, নামান আমাকে। নেশা চড়ে গেছে আপনার। নামান নামান, পড়ে যাব আমি। এটা কি ধরনের কাজ? নামান। আল্লাহ। গম্ভীর মুখে বলা। চুপ। আমার সাথে ছলনা করবে না। নেশা করে কেন? মরার পরও তোমার বোঝা ওঠানোর সাধ্য আছে জয় আমিরের? ঘুমাইছো নাকি সারাদিন সংসার সামলানোর নাটক করছো? কি হয়েছে তোমার? চেহারার এই হাল কেন? আমার সত্যি কিছু হয়নি। আশ্চর্য, দিব্যি ভালো আছি আমি। আপনার মতো আনহাইজিনিক পরিবেশে কমফোর্ট থাকার অভিজ্ঞতা নেই আমার। জয় অন্তুকে বিছানায় টান টান শুইয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল। জয়ের চোখে চোখ পড়লে অন্তু মুখ ফেরায়। জয় আচমকা অন্তুর গালটা ধরে নিজের দিকে ফেরায়। আমার দিকে তাকাও। কি হয়েছে? কেমন লাগতেছে? আমি তোমার জীবনে কাল হয়ে তো বহুকাল আগেই আসছি, কিন্তু শরীর চেহারায় এইরকম দুর্বলতা নতুন। অসুস্থ তুমি? ঘুমাওনি? অন্তু অপ্রস্তুত হয়ে পড়ল। জয় কখনো এইভাবে নমনীয়তার সাথে এমন হুঠার তাকে ছোঁয় না। ইগোর চোটে ছোঁয় না বলা চলে। অন্তু জয়ের হাত ছড়িয়ে দিয়ে বলল, জয় কিছু হয়নি, ঘুমেরই অভাব। এই যা। সোজা হয়ে বসলো বিছানায়। একটা বড় করে শ্বাস ফেলে আড়মোড়া ভাঙল। চট করে নিজের চিরায়ত রূপে ফেল। অন্তু আমার ধারণা আমার এত দুঃখের গল্প শুনে আপনার উপরে তোমার একটা পীড়িত পীড়িত ভাব আইছে। নতুন প্রেমের আছর, ঠিক না ঘরওয়ালি? চোখ বুজে ঘাড় কাত করে শুয়ে পড়ল। আপনি আমার সেরকম স্বামী নন। আপনি স্বামী হবার আগে অস্বামী আমার। আপনার সামান্য একাংশের প্রেমে পড়াই যায়, অথচ বাকি অধিকাংশকে এড়ানোর উপায় কই? জয় কিছুক্ষণ চুপচাপ দেখলো অন্তুকে। অন্তুর সৌন্দর্যে একটা ম্লান ছায়া পড়েছে। উজ্জ্বলতা হারানো মৃত তারকার মতন এক অন্ধকার নেমেছে। জয়কে কেউ ভেতর থেকে ডেকে শুধায়, জয়। এর দায় তোর নয় তো জয়? জয় অস্বীকৃতি জানায়। আমার কেন? ভেতর থেকে উত্তর আসে, তুই যে সৌন্দর্য খুঁজছিস তা আমজাদ আলী প্রামাণিকের মেয়ের। তুই যা দেখছিস তা তোর স্ত্রীর। তাহলে দায় কার? স্ত্রীর কথাটা বিঁধল ভিতরে। আজ এই কথাটাকে নিয়ে মুরসালিন অপমানজনক ইঙ্গিত করেছে। জয়ের ভেতরে একটু আক্রোশ জেগে উঠল। তার স্ত্রী অথচ সেই আসামি, এমনটা তো বুঝিয়েছে মুরসালিন। এখনো মেয়েটার শারীরিক সৌন্দর্য অক্ষত। চিকন স্বর্ণের চুরি পরা হাত দুটো বুকের উপর ভাঁজ করে শুয়েছে। সে হাত দুটো সুন্দর। জয়ের চোখে অন্তুর শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ অন্তুর গলার নিচটা। ফর্সা গলায় স্বর্ণের চেন। বরাবর জয়ের চোখ লেগে যায় ওইখানেই। জয় অন্তুকে ডিঙিয়ে ওই পাশে গিয়ে শুয়ে পড়ল। অন্তু উঠে বসে। জয় চোখ বুঝে হাত চেপে ধরল। ওঠো না ঘরওয়ালি, শুয়ে থাকো আমার সাথে। নামাজ শেষ হয়নি আমার, খেয়ে আসুন আপনি। জয় অন্তুর হাত আরেকটু চেপে ধরে বলল, নামাজ কাজাও পড়া যায়। আমি একটু ঘুমাবো তোমাকে সাথে নিয়ে।
শরীর মেজাজ কোনোটাই ভালো না। আমার পাশে শুয়ে পড়ো। অন্তু কপাল জড়িয়ে তাকালো জয়ের দিকে। নিশ্চিন্তে চোখ বুজে শুয়ে আছে, শক্ত করে চেপে ধরে আছে অন্তুর হাত। এই কাজটা আজ সারা থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকবারই করেছে। অন্তু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই জিজ্ঞেস করলো, জিন্না আমিরকে যদি হামজা সাহেব মেরে থাকেন? জয় চোখ খুলে সোজা অন্তুর চোখের দিকে তাকায়। নির্ঘুম চোখ দুটো লাল, সজাগ।